23 জন বামপন্থী প্রার্থীর মধ্যে দুর্দণ্ড প্রতাপ ভাবে নাকি সব জায়গাতেই বামেরা জিতছিল, ঘুরে দাঁড়াচ্ছিল বামেরা। হ্যাঁ, চাকা স্টিয়ারিং বাম দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, ফেরাতে হাল ফিরছে লাল, চতুর্দিকে বস্তা বস্তা লাল আবির নাকি গোডাউনে জমা হচ্ছিল। কিন্তু আমরা দেখলাম 23 জন প্রার্থীর মধ্যে 21 জনের জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। যারা 34 বছর এই রাজ্যের রাজনীতিতে দুর্দণ্ড প্রতাপ ভাবে শাসন করলেন, তারা ডাইনোসরাস থেকে টিকটিকিতে রূপান্তরিত হয়ে গেলেন। না, টিকটিকির থেকেও খারাপ অবস্থা রইলেন না। আজকে আপনাদের ক্যামেরার সামনে বলতে পারছি, খারাপ লাগছে বলতে, একজন ভদ্রমহিলা, তিনি বিজেপি করতেন, তার পরিবার বিজেপি করতেন, 47 বছর বয়স, 48 বছর বয়স। তাকে গান পয়েন্টে তার বাড়িতে এসে তাকে বিভৎস করা হয়েছে, তার স্বামীকে বসিয়ে রাখা হয়েছে, তার 2 ছেলেকে বসিয়ে রাখা হয়েছে, তাকে বিভৎস করে তাকে চা করানো হয়েছে, করিয়ে যারা এসেছে তারা চা খেয়ে উঠে চলে গেছে, গায়ে হাত দেয়নি। সত্যি তো প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে। তার আমলে যেরকম হচ্ছিল টচ্ছিল, এখন গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না। শুধু উচ্চকিত হিন্দুত্ব না থাকলে বাকি দলগুলো থাকবে না। 26-এর সরকার বিজেপির সরকারই। সেই বুদ্ধদেব ভট্টাচার্য একজন অরাজনৈতিক গায়কের কাছে ওইভাবে যে হেরে যাবেন, সেটা কি আপনারা ভেবেছিলেন? না, আমরা ভেবেছিলাম। মানুষ জাগলে সব সম্ভব। ভবিষ্যতে তৃণমূলের যদি ভবিষ্যৎ থাকে, তাহলে ভবিষ্যৎ শব্দটাকেই বাংলা ডিকশনারি থেকে উঠিয়ে দিতে হবে। আসলে মানুষের কাছে আমরা সেইভাবে গিয়ে পৌঁছতে পারিনি, এবং কথাগুলো মানুষ সেভাবে নেননি। মানুষ 17%, মমতা বন্দ্যোপাধ্যায় খুব চালাক, 17% বা 7% মানুষের দিয়ে হলো কি হলো না তাতে কিচ্ছু এসে যায় না। তার থেকেও বেশি দরকারি যে যাদের কাছে টাকাটা পৌঁছানোর, তারা কিছুটা কাটমানি ফেরত দিয়ে যদি টাকাটা পায়, তাদের মানুষের কেউ বোকা বানানো ভালো করে গেল, টাকাটাও পার্টি ফান্ডে কাটমানি থ্রু দিয়ে চলে এলো। মাত্র 12 আসনে থামতে হয়েছে বঙ্গ বিজেপিকে। আরএসএস মনে করছে বাম কংগ্রেসের 2.5% ভোট সরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির থেকে এগিয়ে রেখেছে। স্পষ্ট বলা হচ্ছে, তৃণমূলের ভোট বৃদ্ধি বাম কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতা বা সংখ্যালঘু তোষণের রাজনীতি সেই ভোটকে সুরক্ষিত করছে। সংখ্যালঘু তোষণ কিংবা বাম কংগ্রেসের ভোট বৃদ্ধি, ভাতার রাজনীতি, এগুলো বলার আগে কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। প্রথমত, এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন যেখানে কিনা বামেদের ভোট আরো প্রায় 1% কমেছে। গতবারে ওনারা পেয়েছিলেন 6.10% মানে 10%-এর কাছাকাছি, 6.10%-এর কাছাকাছি। এখন সেটা কমে হয়েছে 5.39%-এর কাছাকাছি। 23 জন বামপন্থী প্রার্থীর মধ্যে দুর্দণ্ড প্রতাপ ভাবে নাকি সব জায়গাতেই বামেরা জিতছিল, ঘুরে দাঁড়াচ্ছিল বামেরা। হ্যাঁ, চাকা স্টিয়ারিং বাম দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল, ফেরাতে হাল ফিরছে লাল, চতুর্দিকে বস্তা বস্তা লাল আবির নাকি গোডাউনে জমা হচ্ছিল। কিন্তু আমরা দেখলাম 23 জন প্রার্থীর মধ্যে 21 জনের জামানত বাজেয়াপ্ত হয়ে গেল। যারা 34 বছর এই রাজ্যের রাজনীতিতে দুর্দণ্ড প্রতাপ ভাবে শাসন করলেন, তারা ডাইনোসরাস থেকে টিকটিকিতে রূপান্তরিত হয়ে গেলেন। না, টিকটিকির থেকেও খারাপ অবস্থা রইলেন না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাহলে আপনার কাছে কোনোভাবেই বাম কংগ্রেসের রাজনীতির ওই জায়গাটা রইল না। উল্টো দিক থেকে বামেরা যে ভোটটা পেয়েছেন, সেটা এই 23টা আসলে সব জায়গায় অনেক জায়গাতেই কংগ্রেসি রাজনীতির মধ্যে পড়ে। এই কংগ্রেসি রাজনীতি বা কংগ্রেসের মধ্যে যখন কোনো কিছু মানে সেই তাদের যে ভোট, সেটাও যোগ হয়েছে। প্রশ্ন আমাদের বিজেপির সেই দিক দিয়ে নয়, প্রশ্ন হচ্ছে বিজেপির ফল খারাপ হয়েছে, এটা ঘটনাই। বিজেপির ফল খারাপ হয়েছে, তার জন্য যে অ্যানালিসিস আমাদের দলের অভ্যন্তরে চলছে, সেটা কোনো শেষ হয়নি বলে নিশ্চয়ই জানাবো। কিন্তু প্রাথমিকভাবে যেগুলো মনে হয়েছে, আমরা বহু জায়গাতে মানুষের কাছে আমাদের উন্নয়নের বার্তাকে সেইভাবে প্রচার করতে পারিনি, পৌঁছে দিতে পারিনি, যেভাবে কিনা আমাদের সম্বন্ধে বিরোধীরা সমস্বরে মিথ্যে প্রপাগান্ডা চালিয়েছেন বহু জায়গায়, বহুভাবে। এবং দ্বিতীয়ত, একটা জিনিস দুর্ভাগ্যজনক হলো সত্যি, এই বাংলায় মানুষ এখনো পর্যন্ত কিছু ক্ষেত্রে ভাতার রাজনীতিকে তারা গুরুত্ব দিয়েছেন। তারা মনে করেছেন যে যদি রাজভবনের সামনে কিংবা মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে কিংবা গান্ধী মূর্তির পাদদেশে পরের ছেলেরা বসে থাকে বা দাঁড়িয়ে থাকে চাকরি না পেয়ে, তাতে আমার কি এলো গেল, আমার তো 500 টাকা বা 1000 টাকা বা অন্যান্য ভাতা ইত্যাদি এলেই হলো। দেখুন, মানুষের কাছে এইভাবে টাকার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমরা অনেক সময় বলে থাকি যে বাংলার মহিলাদের ওনারা ভাতা দিয়ে কিনে নিয়েছেন, এটা এক ধরনের মেয়েদের প্রতি যারা বলেন, তারাও বোধহয় মহিলাদের প্রতি অপমান করছেন। কেননা
মহিলাদের যা পরিস্থিতি এই রাজ্যে, তাতে এমনি সাধারণ পুরুষ মহিলা নির্বিশেষে, কারণ আমাদের এখানকার শিক্ষিত সমাজ কামলা খাটতে অন্য রাজ্যে যায়, অশিক্ষিত সমাজ তারাও কামলা খাটতে অন্য রাজ্যে যায়। ধরুন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি কাউকে জিজ্ঞেস করেন তার ডেস্টিনেশন কি, সে বলবে ভাই পুনায় যাবো কিংবা গুরগাঁওতে যাবো। যদি জিজ্ঞেস করেন বা সাউথ ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ কিংবা হায়দ্রাবাদে যাবো। যদি কোনো যার কোনো শিক্ষাগত যোগ্যতা সেরকম নয়, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করেছে, তারপরে যদি সে মাটি কাটারও কাজ করে, ভাই তুমি কোথায় যাবে? সেই একই জায়গা, পুনা, হরিয়ানা কিংবা গুরগাঁও কিংবা অন্ধ্রপ্রদেশ কিংবা তামিলনাড়ু কিংবা কেরলে যাব। ফলত এই যে পরিযায়ী শ্রমিকের এই যে ঢল, আগে বলা হতো নাকি বাংলা থেকে ব্রেন ড্রেন হচ্ছে, এখন তো মাসল ড্রেনও হয়ে গেল। তাহলে বাংলায় রইল কারা? যারা কিনা ভাতা নিয়ে বাঁচবে, ভাতাতেই যাদের চলবে, এবং যাদেরকে এরা ভাতা দিয়ে মাথা কেনার চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস। মাথা তারা দিচ্ছেন কি দিচ্ছেন না বড় কথা নয়, কারণ আমাদের ট্যাক্সের টাকা আমাদের ভাতা দিচ্ছেন, এ তো তৃণমূলের ভাতা নয়। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে লড়াই আমরা লড়েছি, এবং তার সঙ্গে ভয়ঙ্কর হিংসা, 146-এর ওপর জন আমাদের মারা গেছেন। আজকে আপনাদের ক্যামেরার সামনে বলতে পারছি, খারাপ লাগছে বলতে, একজন ভদ্রমহিলা, তিনি বিজেপি করতেন, তার পরিবার বিজেপি করতেন, 47 বছর বয়স, 48 বছর বয়স, তাকে গান পয়েন্টে তার বাড়িতে এসে তাকে বিভৎস করা হয়েছে, তার স্বামীকে বসিয়ে রাখা হয়েছে, তার 2 ছেলেকে বসিয়ে রাখা হয়েছে, তাকে বিভৎস করে তাকে চা করানো হয়েছে, করিয়ে যারা এসেছে তারা চা খেয়ে উঠে চলে গেছে, গায়ে হাত দেয়নি। সত্যি তো প্রথম বাঙালি মহিলা মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে, তার আমলে যেরকম হচ্ছিল টচ্ছিল, এখন গায়ে হাত দেওয়াটা ঠিক হবে না। এখন এইসবই হবে। এইরকম সন্ত্রাস, সেই সন্ত্রাসের আবহে প্রায় 1,500-এর উপর বাড়ি আমাদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 1200-র উপরের লোক তারা ধর্ষিতা হয়েছেন, মহিলা তারা ধর্ষিতা হয়েছেন, ফিজিক্যালি অত্যাচারিত হয়েছেন। আমাদের প্রায় 13,000-14,000 লোক পালিয়ে বেরিয়েছেন, বিভিন্ন রাজ্যে এখনো রয়েছেন। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে, এবং ভোটের দিন পশ্চিম মেদিনীপুর মানে খড়গপুরে ভোটের দিন আমাদের যারা কার্যকর্তা তাদেরকে তুলে নেওয়া হয়েছে ভোটের একদিন আগে, এবং তাদের কোনো দোষ ছিল না, তারা ড্রেডেড ক্রিমিনাল নয়, তাদের নামে কোনো সার্চ ওয়ারেন্ট, কোনো কিছু ছিল না, তাও করা হয়েছিল। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এই অসম লড়াইতে আমাদের পারফরমেন্স রাখতে পেরেছি। সব থেকে বড় কথা, আমরা কিন্তু তৃণমূলের থেকেও সংখ্যাগতভাবে ভোট বেশি পেয়েছি, পার্সেন্টেজে নয়, সংখ্যাগতভাবে আমরা প্রায় 17 লক্ষ ভোট বেশি পেয়েছি। এটা অত্যন্ত শ্লাঘার বিষয়, এবং এটা আমাদের ভাবতে হবে, আমাদের আরো এগোতে হবে। নিশ্চয়ই আমাদের করার অনেক কিছু আছে, মানুষের কাছে পৌঁছতে হবে। স্বস্তিকায় লেখা প্রতিবেদন বলছে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো গ্রহণযোগ্য জোরদার মুখ না থাকায় আশানুরূপ ফল করতে পারেনি বাংলার বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে অজানা অচেনা আর চমকদার প্রার্থী দেওয়ার ফলে খেসারত দিতে হয়েছে বিজেপিকে, মনে করছে আরএসএস। যিনি লিখেছেন মাননীয় নির্মলদা, উনি ওনার মত ওখানে রেখেছেন। স্বস্তিকা একটি জাতীয়তাবাদী, অত্যন্ত মানুষের কাছে পৌঁছানোর মতন সাপ্তাহিক, এবং আজকে প্রায় 75 বছর ধরে স্বস্তিকা এই কাজ করে যাচ্ছেন এই বাংলার বুকে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, নির্মলবাবু মত রেখেছেন, এই নিয়ে কাটাছেড়া চলছে সংঘ এবং মানে আমাদের বিচারধারা পরিবার এবং ভারতীয় জনতা পার্টি, তারা তাদের মতন নিশ্চয়ই বিষয়টা দেখবেন। কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার, সমাজ না বদলালে, ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় উপরে আমাদের রাগের কারণ কি? আজকে কোনো রাগ নেই, ওনারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারেন, রাগ অনুরাগের বিষয় এখানে হয় না। যে জিনিসটা আমরা মনে করছি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছি, যারা মমতা দেবীর আমরা বিরুদ্ধে আছি, তাদের সবার কাছেই বেঙ্গল ফার্স্ট এইরকম একটা নীতি আসা উচিত। যারা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন, তারা কি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নীতি নিয়ে চলছেন তাতে বেঙ্গল ফার্স্ট, এগিয়ে বাংলা, যেটা ওনার স্লোগান, সেটা কি হচ্ছে? সেটা কি হতে পারে? যারা আমরা বিরোধিতা করছি তাদেরকেও এবারে ভাবতে হবে যে কি পদ্ধতিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে কেন্দ্র করে যে কাজ উনি করছেন, সেই কাজ থেকে পিছিয়ে যাওয়া। যেভাবে সে একটা কথা আছে না, মিনি বাসের কন্ডাক্টররা বলেন পেছনের দিকে এগিয়ে যান দাদা, এগিয়ে তো যাচ্ছে বাংলা, কিন্তু সেটা তো পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। সেখান থেকে বাঁচানো কি করে যায়, সেটা নিয়ে বিরোধীদের ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রহণযোগ্য মুখ নেই এরকম ব্যাপার নয়, কিন্তু গ্রহণযোগ্যতা পরিষ্কারভাবে সামনে আনতে গেলে, আমি আবারও বলছি, রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আকাশ থেকে আসে না, তারা আমেরিকা থেকে অন্তত এই বাংলায় আসেনি, ইউকে থেকে আসেনি, কিংবা পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে সেখানে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব
দুদিন আগে আওয়ামী লীগ করতো বা অন্য কোনো পার্টি করতো, এখানে এসে তিনি তৃণমূল বা বিজেপি করছেন বা কংগ্রেস বা সিপিএম করছেন, তা তো নয়। এই বাংলার মানুষের যা চরিত্র হবে, যদি এটাকে জল বলে দেওয়া হয়, তাহলে মাছেরাও সেই রকমই হবে। আপনি ডোবা করে রাখবেন আর আপনি মনে করবেন রুই কাতলা খেলবে, এরকম তো হবে না। আপনার যেরকম জল হবে, অর্থাৎ জনতা জনার্দন যেরকম জিনিস পছন্দ করবেন, ঠিক সেরকম রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক দল তারা সেই রকমই ফলো করবে। সেই জন্য মানুষকে বদলাতে হবে, মানুষের চিন্তা বদলাতে হবে, মানুষকে ভাবতে হবে যে তারা কি করবে। অবশ্যই রাজনৈতিক নেতৃত্বের একটা ব্যাপার থাকে, কিন্তু ভাবতে তো আমাদের সবাইকেই হবে। কংগ্রেসের তরফে এই বছর নির্বাচনের সময় স্লোগান তোলা হয়েছিল বাংলা বিরোধীদের বিসর্জন, আর তাদের স্লোগান মিলেই কি ভোটের ফলাফল বেরোলো? মানুষের ভোট এইভাবে স্লোগান কেন্দ্রিক হতে পারে না, অন্তত কিছু ক্ষেত্রে। তাহলে তো আমরা বলতে পারি আমরাও যে স্লোগান দিয়েছিলাম আপকি বার 400 পার। সুতরাং স্লোগানে বিশ্বাস, বা অন্তত এই পশ্চিমবঙ্গে আমার মনে হয় স্লোগানের থেকে না পশ্চিমবঙ্গ গানে বেশি বিশ্বাস করছে। সেটা রাজনৈতিক ভাবে রাজনৈতিক প্রতিপক্ষদের এই গান পয়েন্টে রেখে, আমরা এখন যেরকম বললাম বন্দুকের নল, ক্ষমতার উৎস যারা বলেছিলেন তারা এখন হয়তো নেই, কিন্তু তাদেরই ছত্রধরকে সঙ্গে নিয়ে তো মমতা দেবী এখন ওই একই রকমের কাজকর্ম করছেন। তো এই যে জিনিসটা চলছে, সেইখানে স্লোগানে বাংলার বিরোধীদের বর্জন করেছেন। আপনি রাস্তায় বেরিয়ে পড়ুন, তাহলে বাংলার বিরোধী হিসেবে বিজেপি কি বাংলার বিরোধী? সেটা তো নয়। বাঙালিদের কাছে এখনো পর্যন্ত বিজেপি বাংলা বিরোধী নয়, তার প্রমাণ ওই যে বললাম 17 লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি। আমরা যদি বাংলার সাধারণ মানুষ যদি মনে করতেন যে বাংলার বিরোধী বিজেপি, তাহলে তো বাংলার বিরোধী বিজেপিকে সাধারণ মানুষ ভোট দিতেন না। প্রচন্ড সংখ্যালঘুদের যে আড়াআড়ি বিভাজন, সংখ্যালঘু সংখ্যাগুরু, যদিও মুসলমানদের এই রাজ্যে সংখ্যালঘু আর কতদিন বলা হবে তাই নিয়ে প্রশ্নই থেকে যায়, কারণ সংখ্যালঘু মানে 1%, সংখ্যালঘু মানে 3%, 33% বা 30% নিয়ে সংখ্যালঘু বলা যায় না, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ বলা যেতেই পারে। তো মুসলমানরাও চিন্তা করবেন যে তারাও কতদিন সংখ্যালঘু হয়ে থাকবেন। ওবিসি বি, ওবিসি এ এইসব তো চলে গেল, বিভিন্ন ভাবে তো সমস্যা আসছে, তারপরেও তাদেরকে ভাবতে হবে। আমার কথা খুব পরিষ্কার যে স্লোগানের জোরে নয়, কিছু ক্ষেত্রে সরাসরি গান অর্থাৎ অস্ত্রের জোরে এবং সামূহিকভাবে সন্ত্রাস, তার সঙ্গে সাংগঠনিক যে জোরের কথা বলা, সেটা মূলত প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক দুর্নীতির বাঁটোয়ারার সম্পর্ক। অর্থাৎ গ্রামে গঞ্জে বিভিন্ন সময় পঞ্চায়েতের জন্য যে টাকা এসেছে, শহরাঞ্চলে পৌরসভা গুলোতে যে টাকা এসেছে, সেই টাকার প্রাতিষ্ঠানিকভাবে লুট এবং তার অর্গানাইজড ডিস্ট্রিবিউশন, সেইটা করে যে একটা ভিসাস সার্কেল তৈরি করতে পেরেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সব থেকে বড় কথা, সো কল্ড হোয়াইট কলার যারা, তাদেরকে এই ভিসাস সার্কেলের মধ্যে পার্ট বানিয়ে করতে পেরেছেন। তারাও পার্ট, তারা এখন আর বলতে পারছেন না যে তুমি ভুল করেছো, সঙ্গে সঙ্গে তারা ব্ল্যাকমেইল হবেন যে তুমিও তো ভাগ নিয়েছো। ফলে রাজা তোর কাপড় কই বলার লোক নেই। এই কাপড় কই যিনি বলতে পারেন, সেই শিশু সুলভ লোকটি এখন এই মুহূর্তে নেই এই সোসাইটিতে। এই সমস্যা আমাদের দেখতে হচ্ছে। সেই জন্য স্লোগান নয়, স্লোগান দিয়ে হওয়া যায় না। অন্তত এই স্লোগান বাংলা বিরোধীদেরই চায় না বিসর্জন দেবেন, কি সব যেন লিখেছেন, বেশ লম্বা চড়া স্লোগান, আমিও দেখেছি, কিন্তু সেটা নয়। তাহলে কোথাও গিয়ে বলছেন রাজনৈতিক বিবেকহীন হয়ে পড়ছে বাংলার মানুষ। রাজনৈতিক বিবেকহীন বাংলার মানুষ বিবেক যুক্ত তো এই পশ্চিমবাংলা তৈরি হওয়ার সময় থেকে খুব একটা সবসময় সংখ্যাগরিষ্ঠকে আমি দেখি না। অন্তত এটা আমার ব্যক্তিগত মত, এটা অবশ্যই আমার রাজনৈতিক দলীয় ভাবে আমি বলছি না, আমি আমার ব্যক্তিগত মত চালাচ্ছি। দেখুন, বিবেক যদি সঙ্গে সত্যিই থাকতো, তাহলে হিন্দু হোমল্যান্ডের জন্য পশ্চিমবঙ্গ, তাহলে হিন্দু হোমল্যান্ডের জন্য যে পশ্চিমবঙ্গ হলো, তাহলে সেখানে কেন লোক বিনিময় হলো না? বিবেকের কথাই যদি বলেন, বিবেক যদি সত্যিই থাকতো, তাহলে দুটো মহাবিশ্বযুদ্ধে যত লোক রেপ্ট হলো, তার থেকে প্রায় 10 লাখ লোক বেশি রেপ্ট হয়ে গেল মহিলা। তারপরেও বিবেক বোধ কোথায় গেল? এখানে দাঁড়িয়ে একই বৃন্তে দুইটি কুসুমের যে চর্চা এবং দিন রাত্রির দুই সম্প্রদায়ের, মানে কোদালকে কোদাল না বলে খনিত্র বলার যে দুর্দম প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতায় বাঙালি তো নেবেই ছিল। শরৎচন্দ্রের বাঙালি কারা আর এই মুহূর্তের বাঙালি কারা, সেটা তো বোঝাই যাচ্ছে। বিবেকযুক্ত বাঙালি, আহারে 21 আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি বলে বাঙালি কান্নাকাটি করে না। এবারেও শিলচরের বাঙালিরা মরেছে বলে সেখানেও কত দুঃখ হয়, কিন্তু এখানে সেই বড় বাঙালিরা, তাদের কাছ থেকে তো একটা জিনিস তো নিতেই হবে, যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদের এটা জানা দরকার যে বাঙালিদের কথা
যে বাঙালিদের ভাষায় আমরা কথা বলি বা কোনো কিছু যেখানে বলছি, সেইখানে দাঁড়িয়ে বাংলায় বাঙালি হিসেবে যাদেরকে আমরা বলছি তারা কতটা বাঙালি? বাংলায় কথা বললেই কি বাঙালি হয়? বাংলায় কথা বললেই কি অন্য কিছু করা যায়? বাংলার বাঙালি কতটা সেই দিকে বিবেকযুক্ত, সেটা নিয়েও ভাবার সময় এসেছে। তা না হলে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনুপ্রবেশকারীরা ঢুকছে, অনুপ্রবেশকারী তার শরণার্থী নন। কারা অনুপ্রবেশকারী কারা শরণার্থী সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকারও কথা নয়। কিন্তু তবুও তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রশ্নের আগে সোমনাথ চট্টোপাধ্যায় বামপন্থী এবং ইন্দ্রজিৎ গুপ্ত আরেকজন বামপন্থী বাঙালি, তারা দুজনে যখন বললেন 1.5 কোটির ওপর, 1 কোটির ওপর, 2 কোটির ওপর বাংলাদেশি অনুপ্রবেশকারী, শরণার্থী নয়, অনুপ্রবেশকারী এখানে ঢুকে বসে আছে, সেখানে কোনো আলোচনা হলো না। আজকে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারস্বরে বলছেন যে আহারে এটা ব্যাপার। ভোটে হারার একটা বড় কারণ বিবেক বর্জিত বাঙালি, শুধু এরকম ভাবে বলবো না, বাঙালির বিবেক নিশ্চয়ই আছে। একটা বড় অংশ শুধুমাত্র পেটের দায়ের কথা বলে, বেঁচে থাকার কথা বলে, আগে ভাত তারপরে ধর্ম এইসব বলেন টলেন বটে, কিন্তু যেখানে ধর্মীয় কারণেই দেশটা ভাগ হলো, রাজ্যটাই তৈরি হলো ধর্মীয় কারণকে সামনে রেখে, সেখানে এসব হিপোক্রেসি করার কোনো মানে হয় না। যেখানে এখানে আপনি দাঁড়িয়ে প্রতি শুক্রবারে রাস্তা আটকে নামাজ পড়াকে আপনি সমর্থন করবেন, আর আপনি বলবেন যে হেলমেট ছাড়া ফেস টুপি মাথায় পড়লে তাকে তার 7 গুণ মাপ। রাজাবাজার দাঁড়িয়ে আপনি একটা ক্যামেরা চালিয়ে রাখুন না, দেখবেন যে কিরম ভাবে লোকেরা গাড়ি চালায়, খিদিরপুরের মোড়ের চালায়, আর সেই একই পুলিশ শ্যামবাজারের মোড়ে কিরকম জেমস বন্ডের মতন ব্যবহার করে সেটাও তো আমরা দেখি। ব্যাপারটা আর কিছুই নয়, এটা বোঝা গেছে বহুত্ববাদের যদি সাধনা করতে হয়, বাঙালিকে যদি বহুত্ববাদী বাঙালি হতে হয়, তাহলে কিরম অ্যাটমসফিয়ার দরকার। সেই অ্যাটমসফিয়ারটার জন্যই তো হিন্দু হোমল্যান্ড হয়েছিল পশ্চিমবঙ্গ। এই যে 20শে জুন চলে গেল, আজকে আমরা 20শে জুনের পরে আলোচনা করছি। 20শে জুন তো সেই জন্যই ভোটাভুটি করে হয়েছিল। বাকি টুটার বেঙ্গল তো আমাদের সঙ্গে মার্জ হতে চায়নি, তারা তো থাকবে না বলেই তো বেরিয়ে গিয়েছিল, এতে তো কোনো সন্দেহ নেই। সুতরাং বাঙালি এবং বাং আলির মধ্যে একটা নির্দিষ্ট ফারাক আছে। সেই ফারাক যতদিন না বাঙালি এবং বাং আলি দুজনেই না বুঝতে পারছে, ততক্ষণ এটা চলতে থাকে। স্যার, যে জিনিসটা, যে প্রশ্নটা করতেই হয়, সংঘ আর ভারতীয় জনতা পার্টির মধ্যে কি সহচিত্তের সম্পর্ক আগের মতোই আছে? দেখুন, সংঘ এমন একটা সংগঠন যেটা সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন। আমরা রাজনীতিতে সংঘের অনুপ্রবেশ কোথাও আমরা সেরকম ভাবে সরাসরি দেখিনি বা কোনোদিনই করেননি। সংঘ সবসময় দেশহিতের কথা বলেছে এবং দেশহিতের কারণে কট্টরভাবে বিরোধীদের, মানে বিচারধারাগত ভাবে যারা বিরোধী বলে নিজেদের মনে করেন বা আমরাও মনে করি, সংঘের যারা বিরোধী তাদেরকেও সমর্থন করেছেন। জরুরি অবস্থার সময় সংঘ কমিউনিস্টদের সমর্থন করেছেন। জরুরি অবস্থার সময় সিপিআই এর বহু নেতা সংঘের বহু কার্যকর্তার বাড়িতে লুকিয়েছিলেন। সংঘের বহু কার্যকর্তাকে জেলে যেতে হয়েছে জরুরি অবস্থায়, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময়। দেশে যখনই বিপদ এসেছে সংঘ সেখানে কাজ করেছেন, আরএসএস নিজেদের রাস্তায় হেঁটেছেন। সংঘের কাছে যে দল সুবিধে চেয়েছে বা সংঘের মনোনীত ঠিক নয়, কিন্তু সংঘের যে নীতি আছে সেই নীতির সঙ্গে যদি কোনো রাজনৈতিক দল একীভূত হয়ে তারা সংঘের কাছে সুবিধা চেয়েছে, তো সংঘ সেই সুবিধা দিয়েছে। সংঘ এরকম, সংঘের সর্বোত্তম যারা নেতৃত্ব আছেন তারা এই কথাও বলেছেন যে বিজেপি আমাদের কাছে সাহায্য চেয়েছে, তাই আমরা বিজেপিকে সাহায্য করি। বিজেপি বদলে অন্য কেউ যদি, বা বিজেপির সঙ্গে যদি অন্য কেউ চায়, তাহলে সংঘ সেটার বিচার করবে যে সাহায্য করা যাবে কি যাবে না। যেহেতু এখনো পর্যন্ত সংখ্যানুকূল নীতি ভারতীয় জনতা পার্টি গ্রহণ করে থাকে রাজনৈতিক দল হিসেবে, সেই জন্য সংঘ বিজেপিকে সমর্থন করেন এবং সংঘের যারা স্বয়ংসেবক আছেন তারা বহুলাংশে বিজেপিকে সমর্থন দেন। নির্বাচনী প্রচারে উচ্চকিত হিন্দুত্ববাদ কি হিতে বিপরীত হলো? কখনোই নয়। উচ্চকিত হিন্দুত্ববাদ এই দেশের রাষ্ট্রবাদ। আজ হোক, কাল হোক, পরশু হোক, সবাইকেই এই সুরেই সুর মেলাতে হবে। আমরা দেখতে পাচ্ছি উল্টো কইতে হলে রাহুল গান্ধীকেও করতে হচ্ছে, ক্যামেরাম্যান নিয়ে মন্দিরে গিয়ে ধ্যানে বসতে হচ্ছে আমাদের প্রিয়াঙ্কা বড্ডাকেও, এমনকি বাকি অনেককেও ক্যামেরার সামনে খোল বাজিয়ে মাথায় রসকলি কেটে কীর্তন গাইতে হচ্ছে। মোহাম্মদ সেলিম আমরা দেখেছি, কেউ বলছি না। শুধু ভাইজান বক্তব্য রাখতে এলে অধীর বাবুকে, আপনি অধীর দা এখন আর কিছু বলবেন না, এখন আব্বাস বলবে,
বলে অধীরবাবু সেই বিখ্যাত ব্রিগেডের বিরক্তি, সেটাও আমরা দেখেছি। সুতরাং ধর্মের সুতোতে নিজের রং জড়িয়ে ভোট টানা এবং বেরিয়েই বিজেপিকে ধর্মাশ্রয়ী নন সেকুলার পার্টি বলে দাগিয়ে দেওয়া, এই ধরনের হিপোক্রেসি যারা করেন তাদেরকে বুঝতে হবে দেশটা হিন্দুদের দেশ, দেশটা হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ। সেই জন্যই কংগ্রেস, সিপিএম, তৃণমূল, নকশাল, কংসাল, কিছুটা নকশালের মতন 38 রকমের শেডের কমিউনিস্ট পার্টি সব চলে। সারা আরব কান্ট্রিগুলোর মধ্যে আমাকে একটা কান্ট্রি দেখাতে পারেন যেখানে কমিউনিস্টদের অস্তিত্ব আছে? এই তো এত বড় খিলাফতদের পক্ষে ছিলেন হচ্ছে আমাদের সব লোকেরা। একটা জায়গা দেখিয়ে দিন তো যে সেই খিলাফতিদের দেশে কংগ্রেসদের মতো বা কংগ্রেসি মাইন্ডেড কেউ রয়েছেন কিনা। কেউ নেই। কোথায় আছেন জানেন? আরব দেশগুলোর মধ্যে একমাত্র ইসরায়েলে টিম করে কমিউনিস্ট পার্টিরা রয়েছেন। সুতরাং যেখানে ইসলামিক সংখ্যাগুরুরা যেখানে শাসন করেন এবং যেখানে শরিয়তি আইন চলে, সেখানে কমিউনিস্টদেরও কোনো জায়গা নেই, কংগ্রেসদেরও কোনো জায়গা নেই, বাকি কারোরই কোনো জায়গা নেই। শুধুমাত্র একটা জিনিসই আছে, সেটা হচ্ছে শরিয়ত শাসন। সেখানে দাঁড়িয়ে এইসব চলে না। সে কথাটা ওনারাও বোঝেন, আমরা যেমন বুঝি সেটা ওনারাও বোঝেন। শুধু উচ্চকিত হিন্দুত্ব না থাকলে বাকি দলগুলো থাকবে না। স্যার, যে প্রশ্নটা করতেই হয় যে আমরা দেখেছিলাম নির্বাচনের আগে রাজ্য জুড়ে যে একাধিক দুর্নীতি এবং একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, এরকম অনেক ইস্যু ছিল রাজ্য জুড়েই। তবুও এই সমস্ত ইস্যুগুলোকে কোথাও গিয়ে বিজেপি কেন কাজে লাগাতে পারলো না বলে? দেখুন, বিজেপি কাজে লাগাতে পারলো না বা বিজেপি বলাতে মানুষ ভোট দেবেন এরকম কেন ভাবছেন? মানুষ ভোট দিয়েছেন। মানুষ মনে করেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির থেকেও তার ভালো থাকাটা বেশি জরুরি দরকার ব্যক্তি হিসেবে। তাতে যদি দুর্নীতির আঁচ যতক্ষণ না তার বাড়িতে এসে পৌঁছয়, আমি যেরকম বললাম, একজন ভদ্রমহিলাকে বিভৎস করে শুধুমাত্র বিরোধী দল করার জন্য তাকে দিয়ে চা করিয়ে খেয়েছে, যতক্ষণ না যে লোকটা ভোট দিয়েছে তৃণমূলে তার বাড়িতে যতক্ষণ এটা না হচ্ছে ততক্ষণ হবে না। বিভিন্ন জায়গায় ভোটের পরে তৃণমূল ভার্সেস তৃণমূল লড়াই চলছে। রবি ঘোষের চামড়া পুড়িয়ে দেবো আমরা, না গুটিয়ে দেবো আমরা, কি বিজেপি স্লোগান দিয়েছিল? মাতাল তোমায় মানতে হবে, আগামীকে জানতে হবে। কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে শ্রীরামপুরে দাঁড়িয়ে যারা স্লোগান দিয়েছিলেন তারা কি বিজেপির লোক ছিলেন? অর্থাৎ আভ্যন্তরীণ যে কলহ সেটা শুরু হয়েছে। তার মানে যেটার কথা বলা হয়েছিল যে আভ্যন্তরীণ কলহের জন্য বা অন্য কোনো কারণের জন্য তৃণমূল কংগ্রেস পিছিয়ে নেই, তৃণমূল কংগ্রেসের যে ব্যর্থতাগুলো বা যেগুলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেগুলোকে বিজেপি কাজে লাগাতে পারেনি বা বিরোধীরা কাজে লাগাতে পারেনি। আসলে মানুষের কাছে আমরা সেইভাবে গিয়ে পৌঁছতে পারিনি এবং কথাগুলো মানুষ সেভাবে নেননি। মানুষ 17%, মমতা বন্দ্যোপাধ্যায় খুব চালাক, 17% বা 7% মানুষের ডিএ হলো কি হলো না তাতে কিচ্ছু এসে যায় না। তার থেকেও বেশি দরকারি যে যাদের কাছে টাকাটা পৌঁছানোর, তারা কিছুটা কাটমানি ফেরত দিয়ে যদি টাকাটা পায়, তাদের মানুষের কেউ বোকা বানানো ভালো করে গেল, টাকাটাও পার্টি ফান্ডে কাটমানি থ্রু দিয়ে চলে এলো। তো এই যে রাজনীতি, সেই রাজনীতি যতক্ষণ না বাংলার মানুষ বুঝতে না পাচ্ছেন বা বুঝতে তো সবাই হয়তো পাচ্ছেন, কিন্তু বুঝে তার বিরুদ্ধে যতক্ষণ না সংগঠিত না হচ্ছে, রাজনৈতিক দলগুলো চেষ্টা করে যেতে পারে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা খুব কম। তা সত্ত্বেও আমরা 17 লক্ষ ভোট বেশি পেয়েছি বাংলার মানুষকে। বিজেপির একজন অভিজ্ঞ এবং জনপ্রিয় নেতা, আপনার কি মনে হয় এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যেরকম পরিস্থিতি, 2026-এ বিজেপি কি বাংলায় ক্ষমতায় আসতে পারবে? প্রথমত আমি অভিজ্ঞ বা জনপ্রিয় নেতা নই, আমি একজন সাধারণ কর্মী মাত্র। দলে যারা নেতৃত্ব আছেন তারা এগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন। 26 নিশ্চয়ই একটা বড় জায়গা রাখে। আসন্ন যে উপনির্বাচনগুলো হবে সেখানেও আমরা যথেষ্ট ভালো ফল করব এবং সাধারণত উপনির্বাচনের নিয়ম হচ্ছে আপনারা দেখে থাকবেন যারা ক্ষমতায় থাকে তারাই জেতে, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে যাই হোক না কেন আমরা জিতব এবং মানুষ বুঝবেন, আমাদের আশা মানুষ বুঝবেন 26-এর সরকার বিজেপির সরকারই হবে। কোন অঙ্কে সম্ভব বলছেন? 2026-এও তো সেই তৃণমূলের সেই ভাতার রাজনীতি, মুসলিম ভোট, বাম কংগ্রেস ভোট, আইপ্যাক সবই থাকবে। 2011-র আগে না একটা বিশাল বড় মিছিল হয়েছিল জানেন তো, যাদবপুরে
সামনে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই মিছিলে যত লোক হেঁটেছিলেন, বামেদের তার আগের 5 বছরে অত লোকের হাঁটার কোনো ইতিহাস নেই। কিন্তু তারপরেও বুদ্ধদেব ভট্টাচার্য, ওর খাওয়া রাজনীতি, সুকান্ত ভট্টাচার্যের ভাইপো, বিপ্লবের গন্ধ গায়ে মেখে যার জন্ম, এবং বৈপ্লবিক ভাবে যিনি একটা ছোট্ট 1 কামরার ফ্ল্যাটে ধুতি এবং শার্ট পরে থাকতেন, সেই বৈপ্লবিক যিনি কিনা 3 বার ঠিকাদারদের মন্ত্রিসভায় থাকবো না, চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, যিনি মায়াকা ঘোষকে হাওড়াতেন, যিনি কিনা বলতেন যে এইভাবে সরকার চালানো যায় না, যিনি বলেছিলেন ব্রোদে মাপ, যিনি আবার শান্তি মিছিল করতে গিয়েছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য একজন অরাজনৈতিক গায়কের কাছে ওইভাবে যে হেরে যাবেন, সেটা কি আপনারা ভেবেছিলেন? না, আমরা ভেবেছিলাম। মানুষ জাগলে সব সম্ভব, জনতা জনার্দন সবকিছু উঠে দিতে পারে। স্যার, মুসলিম ভোট, যে সংখ্যালঘু ভোট নিয়ে এত চর্চা পশ্চিমবাংলায়, সেই মুসলিম ভোট কেন বিজেপিতে আনা যাচ্ছে না? তার কারণ 3টি। প্রথমত, মুসলমানদের কাছে, অন্তত বাংলার যারা মুসলিম, তাদের কাছে এটা পরিষ্কার নয় যে তারা কাকে ভোট দেবেন, কতটা কি করবেন। তাদের কাছে এটাও পরিষ্কার নয় যে তারা কোথায় কি বলছেন। এবং মুসলিম সংখ্যালঘু যারা রয়েছেন, মানে মুসলিমরা, তাদেরকে এটা আগে বুঝতে হবে যে তারা কি মুসলিম হয়ে থাকবেন, শুধুমাত্র ভোটের সংখ্যা হয়ে থাকবেন, নাকি তাদেরকেও এই যে দেশের অর্থনৈতিক যে সিস্টেম, রাজনৈতিক যে সিস্টেম, তাতে সমানে সমানে সমকক্ষ এই মর্যাদা নিয়ে অংশগ্রহণ করতে হবে। আমরা দেখলাম যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের গিয়ে ভয় দেখিয়েছেন যে বিজেপি ক্ষমতায় আসলে তাড়িয়ে দেওয়া হবে, এবং তার পাল্টা আপনাদের দল কি কোথাও গিয়ে বোঝাতে অক্ষম হলো না? সেটা কখনোই নয়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয় দেখাননি, তখনও সংখ্যালঘুরা আমাদের ঢালাও ভোট দিয়েছেন, এরকম নয়। সুতরাং সংখ্যালঘুদের যে দৃষ্টিকোণ, অন্তত পশ্চিমবাংলায়, সেই দৃষ্টিকোণ থেকে অনেক রকম জায়গাতে অনেক রকম তাদের বাধ্যবাধকতা থাকে বা অন্য কথাবার্তা হয়। মুখ্যমন্ত্রী কি বলেছেন বা বলেননি তাতে সংখ্যালঘুরা অবশ্যই প্রভাবিত হতে পারেন, কিছু একটা অংশ তো প্রভাবিত হয়েছেন। কিন্তু একথাও ঠিক, মুখ্যমন্ত্রীর এই আমলে সংখ্যালঘুরা যে এই রাজ্যে খুশি নন, এমনকি তার আগের মুখ্যমন্ত্রীর আমলে, অর্থাৎ বাম আমলেও যে সংখ্যালঘুরা এই রাজ্যে সুখী ছিলেন না, তার প্রমাণ হচ্ছে সাচার কমিটির রিপোর্ট। যে ভদ্রলোককে তথাকথিত গুজরাট দাঙ্গার মুখ করা হয়েছিল, আনসারি, তাকে এখানে এসে হাতে রাখি পরিয়ে দিলেন, কেউ কেউ তাকে সেলাই মেশিন দিয়ে বসিয়ে দিলেন, তারপরও তিনি তো আবার সেই গুজরাটেই পালিয়ে গেলেন। তিনি সেখানেই আছেন, ভালোভাবে আছেন, মাথা উঁচু করে বেঁচে আছেন। তা যাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করা হলো তথাকথিত গুজরাট দাঙ্গার, সেই ব্র্যান্ড অ্যাম্বাসেডার আবার যদি গুজরাটে ফিরে যান, তাহলে এখানকার সংখ্যালঘুদের কি অবস্থা সেটা তো বোঝাই যাচ্ছে। শুধু পাঞ্চার দোকানের মালিক আর রোলের দোকানের মালিক হলে তো এখানে হবে না। এখানে যদি সংখ্যালঘুদের ঠিক করতে হবে, কি হবে? আবুল কালামের মতন ভালো একজন প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক হবেন, একজন ভালো ডাক্তার হবেন, একজন ভালো ইঞ্জিনিয়ার হবেন, প্রযুক্তিবিদ হবেন, একজন ভালো অধ্যাপক হবেন, সেই জায়গায় যাবেন। সেটা আগে বিচার করতে হবে, কোটাতে নয়, নিজের ক্ষমতা। আমরা দেখছি বারংবার বিজেপির রাজ্য সভাপতি হিসেবে 2টো নাম চর্চায় আসছে, প্রথমটি শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয়টি দিলীপ ঘোষ। কি রাজ্য সভাপতি হলে ভালো হয় বলে? চর্চা দিয়ে আমাদের সংগঠন চলে না। আমাদের সংগঠনের এই নিয়ে আলোচনা করার জন্য একটি বোর্ড আছে এবং তারা বিচার করেন, তারা সর্বভারতীয়ভাবে সিদ্ধান্ত নেয়, দল থেকেও আলাদা ইনপুট যায়, তারপরে সব বিচার বিবেচনা করে হয়। সুতরাং যে জিনিস মিডিয়ায় চলছে এবং মানুষের মুখে মুখে চলছে, তাই দিয়ে হিসেব হয় না। অনেকেই শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন এই নির্বাচনের ফলাফল জন্য, এবং শুভেন্দু অধিকারী বিজেপিতে আসাতে বিজেপির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলে? দেখুন, লাভ তো অবশ্যই হয়েছে, লাভ তো অবশ্যই হয়েছে, এটাতে কোনো সন্দেহই নেই, তাই না? যারা আমরা অপটিমিস্ট, আমরা সবসময় পজিটিভ চিন্তা করি, আমরা এই নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারি একজন মানুষ এসে একজন দলের প্রতি ক্ষতি হয়ে গেছে, এরকম হতে পারে না। আমাদের দল একটা জিনিসে বিশ্বাস করে, যেটা আমাদের দলের একজন সব থেকে বড় কার্যকর্তাদের মধ্যে একজনকে মানা হয় দীনদয়াল উপাধ্যায়জি। তিনি একবার সাংবাদিক সম্মেলনে অসাধারণ একটি কথা বলেছিলেন। তার উক্তি ছিল যে কারা বিজেপি, আজকে আমি বিজেপি, কালকে আপনি বিজেপি, আমার উল্টো দিকে যিনি আছেন। সেটাই তো স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টিতে তো এইভাবেই মানুষ আসবেন, এটা তো ভুল কিছু নয়। ভারতীয় জনতা পার্টির ভোটার বা নেতৃত্ব বা কার্যকর্তা তারা তো আর আমেরিকা থেকে আসবে না, মঙ্গল গ্রহ থেকেও আসবে না।
সুতরাং এখানের লোকেরাই আসবেন, তারা আমাদের বিচারধারায় জারিত হবেন, তারা আমাদের পথ দেখাবেন, নতুন রক্ত আসবেন, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমি এই মতে বিশ্বাস করি যে উনি এসেছেন বলে আমাদের দলের ইয়ে খারাপ হয়েছে, মানে ফল খারাপ হয়েছে। হতেই পারে উনি ওনার মতন চেষ্টা করেছেন, বাকিরা বাকিদের মতন, সবাই সবার মতন চেষ্টা করেছেন, দল অল আউট অ্যাটাকে গিয়েছিল এবং আমরা শেষ অব্দি কাজটা করে উঠতে পারিনি, এটা ঘটনা। এই গ্রাফ প্রসঙ্গে যদি বলি, যেভাবে এই নির্বাচনে শুভেন্দু অধিকারী পরিশ্রম করেছেন, প্রায় 177টি সভা করেছেন, তাও কেন ওনাকে এরকম আক্রমণের মুখে পড়তে হচ্ছে? সেটা যারা আক্রমণ করছে তারা বলতে পারবেন। এখানে দলীয় তরফ থেকে তো ওনাকে কখনো আক্রমণ করা হয়নি, বা দলের কোনো নেতা বা কর্মী শুভেন্দু বাবুকে আক্রমণ করেছেন বা কাউকে আক্রমণ করেছেন। হতাশা থেকে অনেক সময় নিজেদের বাড়ির লোকেদের মধ্যে তুমি এটা করলে না, বা একদম তুই বড় টিম যখন খেলতে নামে ফুটবলের ক্ষেত্রে, যদি পাঁচটা একবার হিল দিয়ে করে দিতে বা একটা হেড দিয়ে যদি গোলের মুখে পাঠিয়ে দিতে, তাহলে টুক করে আমি প্লেস করে দিতে পারতাম বলে বলটা, এরকম আক্ষেপ থাকে, কিন্তু তার জন্য শত্রুতা থাকে না। মতান্তর যে কোনো দলেই থাকে, মনান্তর বিজেপিতে। আমার শেষ প্রশ্ন স্যার আপনাকে, বাংলায় তৃণমূলের ভবিষ্যৎ যদি একটু ব্যাখ্যা করেন। ভবিষ্যৎ, তৃণমূলের যদি ভবিষ্যৎ থাকে, তাহলে ভবিষ্যৎ শব্দটাকেই বাংলা ডিকশনারি থেকে উঠিয়ে দিতে হবে। বাংলা অভিধানে আর ভবিষ্যৎ বলে থাকবে না। ভবিষ্যতে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে রিসার্চ করবেন, তারা এটা বুঝবেন, তারা দেখবেন যে এই ব্যক্তি নির্ভর তৃণমূল দল, যেটা কিনা একটা পাবলিক লিমিটেড নয়, প্রাইভেট লিমিটেড কোম্পানির মতন পরিচালিত হয় কিছু লোকের মাধ্যমে, একটি বিশেষত একটি নির্দিষ্ট গোষ্ঠীও বলবো না, একটি নির্দিষ্ট পরিবারের উপর নির্ভরশীল, এর ভবিষ্যৎ নিয়ে যখন গবেষণা হবে তখন দেখা যাবে যে কিছু অনৈতিক লোক একজোট হলেন আরেকটি বড় দুর্বিষহ অনৈতিকতা থেকে মানুষকে মুক্তি দেবেন বলে তাদেরকে স্বপ্ন দেখালেন। তারপরে তাদের থেকেও বেশি অনৈতিকতার গুরুত্ব তারা বুঝলেন, অনৈতিকতাকে গুরুত্ব দিলেন এবং রাজ্যটাকে শেষের মুখে নিয়ে গেলেন। এটা কোনো দলই নয়, এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা প্ল্যাটফর্ম, তৃণমূল কংগ্রেস, যেখানে কিনা যারা যেখানে যেটুকু অনৈতিকতা করে জায়গা হারিয়েছেন, সেই অনৈতিকতাকে পাথেয় করে সেই জায়গা থেকে চলে এসে এই জায়গায় মুরব্বী হয়ে বসেছেন এবং বাংলাকে শুধু শাসন করার নয়, সেবা তো দূরস্থান, শোষণ করেছেন। এই যে সমস্ত দুর্নীতির মামলাগুলো চলছে, সেগুলো কি সারদা নারদার মতো হিমঘরে চলে যাবে? কখনই যাবে না। কেননা দুর্নীতির মামলা, অন্তত আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি না যাবে। কেন দুর্নীতির মামলা বিজেপি করছে না, দুর্নীতির মামলা তৃণমূল কংগ্রেসের লোকেরা করছে না, দুর্নীতির মামলা তদন্ত সিপিএম এর লোকেরা করছে না। অবশ্যই তদন্তের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তারা চাইছেন, দুটো মামলা করেছেন, সবাই, আমরাও করেছি তো মামলা। উল্টো দিকে যারা তৃণমূল কংগ্রেসের লোকেরা তারা সেটাকে ডিফেন্স করছেন, সেটা আমাদের ট্যাক্সের পয়সায় করছেন দুর্ভাগ্যবশত, কিন্তু করছেন। কিন্তু মামলা চালাচ্ছেন অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, মামলা চালাচ্ছেন অনারেবল সুপ্রিম কোর্ট বা অ্যাপেক্স কোর্ট অফ ইন্ডিয়া। সুতরাং আমরা এখনো পর্যন্ত কারোর সঙ্গে কোনো ঝগড়া হলে বলি কোর্টে দেখা হবে। মানুষের এখনো কোর্টের উপরে বিশ্বাস আছে, ভরসা আছে। এখনো পর্যন্ত যে রায় এসেছে তাতে দুর্নীতির প্রতি কোর্টগুলো যে নো টলারেন্স নীতিতে বিশ্বাস করছেন জজ সাহেবরা, সেটার উপরে ভরসা রাখা যায়।